ইলেকট্রিক্যাল প্রথম পর্ব উভয় শিফটের ছাত্রছাত্রীদের ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস ক্লাস শুরু করলাম। আমি মোহাম্মদ সাজ্জাদ কবির, ইনস্ট্রাক্টর ইলেকট্রিক্যাল টেকনোলজি। এর আগে এই সাবজেক্টটা তোমাদের ইমরান স্যার নিছেন প্রথম ও দ্বিতীয় অধ্যায়। আমি আজকে তৃতীয় অধ্যায় পড়াবো। সাবজেক্ট কোড হলো 66713 কন্ট্যাক্ট ম্যাটেরিয়ালস। আসলে ম্যাটেরিয়ালটা এটা হলো পদার্থ। ম্যাটেরিয়াল বলতে সাধারণত আমরা কঠিন পদার্থকে বুঝাই, যেমন সিভিলে আছে বিল্ডিং ম্যাটেরিয়াল। এই বিল্ডিং ম্যাটেরিয়ালসের ভিতরে সিভিলের পুরো কৌশলে ইট, বালু, সিমেন্ট, রড, কাঠ, রং অর্থাৎ পেইন্ট। ঠিক তেমনই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে আমাদের এই ম্যাটেরিয়ালের প্রয়োজন আছে। পদার্থ আমরা জানি, যদি ইলেকট্রিক্যালের বিদ্যুৎ পরিবাহী গুণাগুণের উপর নির্ভর করে যদি বলি, তাহলে পদার্থকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। একটা পরিবাহী, আর একটা হলো অর্ধপরিবাহী, আর একটা অপরিবাহী। আচ্ছা, যেমন আমি একটা জিনিস তোমাদের দেখাই, সেটা হলো এটা একটা সুইচ। এটা একটা সুইচ। এই সুইচের যে বাইরের অংশটা কালোটা দেখা যাচ্ছে, এটা কিন্তু অপরিবাহী। এর উপরে একটা ঢাকনা থাকে, এই ঢাকনাটাও অপরিবাহী। কিন্তু ভিতরে যেটা আছে, যার সাথে আমরা তারের সংযোগ দিব, এটা কিন্তু পরিবাহী। এখন যদি আমি পুরাটাই অপরিবাহী করি, তাহলে বিদ্যুৎ যাবে না। আবার পুরাটাই যদি পরিবাহী করি, তাহলে ব্যবহারকারী বৈদ্যুতিক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হবে। আচ্ছা, শক পাবে। তাহলে আমরা এটাকে নিরাপদ করার জন্য বাইরে একটা অপরিবাহী পদার্থের আবরণ দিব। এই কালোটা যেটা দেখা যাচ্ছে, এটা ব্যাকোলাইট। নিশ্চয়ই গত ক্লাসে তোমরা পড়ছো অপরিবাহী পদার্থের একটা উদাহরণ ব্যাকোলাইট। এটা খুব উচ্চ মানের বিদ্যুৎ অপরিবাহী। এখন আমরা আজকে যেটা পড়বো সেটা হলো কন্ট্যাক্ট ম্যাটেরিয়াল। এই কন্ট্যাক্ট ম্যাটেরিয়ালটা আসলে কন্ট্যাক্ট কথাটার অর্থ সংস্পর্শ বা সংযোগ, এই ধরনের অর্থটা বোঝায়। বৈদ্যুতিক ক্ষেত্রে এটা হবে সংযোগ। আর ধরো যদি কোনো রুগী, যেমন করোনা রুগী, ভাইরাসে আক্রান্ত রুগীর কন্ট্যাক্টে যাওয়া, এটা হলো সংস্পর্শ। তাহলে অ্যাকচুয়ালি একটা সুইচে কীভাবে কাজ করে আমরা দেখি। একটা সুইচ কীভাবে কাজ করে। এই একটা সুইচ, এটাকে সংক্ষেপে S/W। এটা এখন ওপেন, মানে খোলা আছে, বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে না। এটাকে আমরা যখন লাগাই দিব, তখন কিন্তু এটা অন, এটা অফ, এটা অন। তাহলে এখন এর ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হবে, অর্থাৎ আই যাবে। তাহলে এখানে আমরা যে একটা সুইচের জিনিস দেখতেছি, একটা স্থির অংশ আর একটা চলমান অংশ, একটা স্থির আর একটা চলমান। এখন এই যে যখন আমরা অন করব, এই সুইচ, এই উপরের অংশটুকু, গোল অংশটুকু কন্ট্যাক্ট পয়েন্ট, এটাকে বলে কন্ট্যাক্ট পয়েন্ট। এই কন্ট্যাক্ট পয়েন্টের সাথে লেগে যাবে। আবার যখন আমরা অফ করব, তখন খুলে যাবে। তাহলে এখানে কিন্তু একটা ঘটনা আছে, যে এখানে স্পর্শ করার সময় একটা ঘর্ষণের ঘটনা ঘটে। সংযোগটা যখন হয়, তখন একটা বৈদ্যুতিক স্ফুলিঙ্গ, যাকে স্পার্ক বলে। তাহলে আমরা এখানে দুটো জিনিস, আবার একটা কি, স্পার্কের ফলে এখানে তাপ উৎপন্ন হবে। তাহলে কন্ট্যাক্ট ম্যাটেরিয়ালের একটা বৈশিষ্ট্য, কতগুলো বৈশিষ্ট্য বা গুণাগুণ অবশ্যই থাকতে হবে। যেমন হলো, এটা খুব ভালো পরিবাহী হইতে হবে। এমন একটা পদার্থ ব্যবহার করলাম, এটা হলো তামার তার, অর্থাৎ এই কন্ট্যাক্ট, মানে তোমার পরিবাহীটা, কন্ডাক্টরটা হলো কপারের, তামার। কিন্তু এখানে তার চেয়ে বেশি রেজিস্ট্যান্সের রোধের যদি আমি কোনো মেটাল ব্যবহার করি, পদার্থ ব্যবহার করি,
তাহলে কিন্তু দেখা যাবে আমার এই পাশে যে লোড বা বাতি আছে সেটা ভালো জ্বলবে না, শুধু আমার এই কন্টাক্ট এই দুইটা যেটা গোল গোল দেখাইছে এই দুইটা পদার্থের কারণে। তার মানে এটা যেন অবশ্যই তামার কাছাকাছি অথবা তামার চেয়েও ভালো পরিবাহী হয়। তাহলে এর পরিবাহিতা অবশ্যই উচ্চমানের পরিবাহী হইতে হবে কন্টাক্ট ম্যাটেরিয়ালটা। অর্থাৎ আমরা স্থির এবং চলমান দুটো অংশে বৈদ্যুতিক সরঞ্জামের ইনস্ট্রুমেন্টের যেসব জায়গায় বৈদ্যুতিক সংযোগ দেওয়ার জন্য স্থির এবং চলমান বা বহির সংযোগ স্থলে বৈদ্যুতিক সংযোগ এবং বিচ্ছিন্ন হবে এমন জায়গায় যেখানে স্পার্ক হবে, সেই জায়গায় যে মেটালটা আমরা ব্যবহার করব, যে পদার্থটাকে ব্যবহার করব, সেটাকে বলা হয় কন্টাক্ট ম্যাটেরিয়াল। কন্টাক্ট ম্যাটেরিয়াল। আচ্ছা, এখন এটার বিশেষ বৈশিষ্ট্য বা গুণাগুণ থাকতে হবে। এটা অবশ্যই ভালো পরিবাহী হইতে হবে, এটা অবশ্যই ভালো পরিবাহী হইতে হবে। তারপরে যেহেতু এখানে তাপ উৎপন্ন হবে, তাহলে এটাকে অবশ্যই উচ্চ তাপ পরিবাহী হইতে হবে। মানে এটা যেন দ্রুত ঠান্ডা হয়, যেন এটা যেমন গরম হবে ঠিক তেমনই দ্রুত ঠান্ডা হয়। তারপরে এখানে কি হবে, ঘর্ষণের ব্যাপার আছে, তাহলে এখানে অবশ্যই এটা উচ্চ ক্ষয় রোধক হতে হবে। তারপরে কি হলো, যেহেতু এটা ঘর্ষণ হয় এটাকে অবশ্যই মসৃণ হইতে হবে। আর একটা কি, এটা উচ্চ গলনাঙ্ক সম্পন্ন পদার্থ হইতে হবে, যে তাপের ব্যাপার আছে, যেহেতু অল্প তাপই যদি এটা গলে যায় তাহলে তো হবে না, এই জন্য এটাকে উচ্চ তোমার গলনাঙ্ক সম্পন্ন পদার্থ হইতে হবে। এটা ইম্পর্টেন্ট। মানে একটা কন্টাক্ট ম্যাটেরিয়াল কি, কন্টাক্ট ম্যাটেরিয়ালের গুণাগুণ কি, কারণ এই গুণাগুণ সম্পন্ন যদি না হয়, সেই পদার্থকে যদি আমরা কন্টাক্ট ম্যাটেরিয়াল হিসেবে ব্যবহার করি, তাহলে কিন্তু আমাদের বললাম তো যে হয় এটা ক্ষয় হয়ে যাবে দ্রুত, অল্প তাপে গলে যাবে। অর্থাৎ সুইচের ম্যাটেরিয়ালটা যদি ভালো ম্যাটেরিয়াল না হয়, তাহলে দেখা যাবে সেই সুইচটা 1-2 মাস পরই নষ্ট হয়ে গেল। তাহলে দামি সুইচের ভিতরে কন্টাক্ট ম্যাটেরিয়ালগুলা গুণাগুণ বিবেচনা করে ব্যবহার করা হয়, যার জন্য ভালো ব্র্যান্ডের ভালো কোম্পানির সুইচগুলা দামও বেশি এবং এটার লংজিভিটিও বেশি। আচ্ছা, তাহলে আমাদের এখানে কন্টাক্ট ম্যাটেরিয়াল হিসেবে আমরা যে পদার্থগুলো ব্যবহার করব সে পদার্থগুলোর নাম উল্লেখ করি। যেমন আছে রূপা, ইংরেজিতে যেটাকে বলা হয় সিলভার। তোমরা জানো যে রূপার গহনা তৈরি করে, অনেক প্রাচীনকাল থেকে রূপা গহনা হিসেবে ব্যবহার করা হয়। যদিও এটা মানে সবচেয়ে ভালো পরিবাহী, কিন্তু এর মূল্য খুব বেশি এবং এর পরিমাণও কম বাজারে, যার জন্য আমরা তামাটাকে মূলত পরিবাহী বা কন্ডাক্টর হিসেবে ব্যবহার করি, রূপাকে করি না। কিন্তু কন্টাক্ট ম্যাটেরিয়ালে দামি ইনস্ট্রুমেন্টের কন্টাক্ট ম্যাটেরিয়াল রূপার ব্যবহার করা হয়। এটার ভৌত ধর্ম হলো এটা উজ্জ্বল সাদা এবং এটা পানির তুলনায়, অর্থাৎ এর আপেক্ষিক গুরুত্ব 10.5, অর্থাৎ পানির চেয়ে এটা 10.5 গুণ বেশি ভারী। আর এর গলনাঙ্ক হলো 960 থেকে 960 থেকে সেন্টিগ্রেড থেকে তোমার হচ্ছে 1955 সেন্টিগ্রেড, 1955 সেন্টিগ্রেড। অর্থাৎ রূপার 960 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 1955 সেন্টিগ্রেড, অর্থাৎ 1955 সেন্টিগ্রেড পর্যন্ত তাপ সহ্য করতে পারে। এটা রেঞ্জ দেওয়া আছে। আর এটার আপেক্ষিক রোধ হলো 1.46 into 10⁻⁻6 ওহম সেন্টিমিটার, অবশ্যই 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। আমরা জানি রেজিস্ট্যান্স বা রোধ তাপমাত্রার উপর নির্ভর করে, সুতরাং তাপমাত্রা যদি পরিবর্তিত হয় তাহলে কিন্তু আমার আপেক্ষিক রোধের মান ও পরিবর্তিত হবে। এই জন্য আমরা কক্ষ তাপমাত্রা বা স্ট্যান্ডার্ড তাপমাত্রা 20 ডিগ্রি সেন্টিগ্রেডে এটাকে আমরা এই মানটা ধরছি
1.46 ইন্টু 10⁻⁻6 ওহম সেন্টিমিটার, অর্থাৎ এটা প্রতি বাহুর ঘনকের প্রতি বাহুর দৈর্ঘ্য ধরা হয়েছে সেন্টিমিটারে। আমরা এটাকে একটা কাজ করতে পারি, এটাকে বারবার এইভাবে না লিখে 1.46 মাইক্রো ওহম সেন্টিমিটার লেখাই ভালো, বলার সুবিধা বা বোঝার সুবিধার জন্য। এটা হলো মাইক্রো ওহম সেন্টিমিটার, 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। এখন এখানে একটা জিনিস খেয়াল করো, তোমরা অবশ্যই এসএসসিতে পড়ে আসছো, তামার জন্য এটা হলো 1.72 মাইক্রো ওহম সেন্টিমিটার, এটাও 20 ডিগ্রি, এটাও 20 ডিগ্রি সেন্টিগ্রেডের জন্য। তাহলে দেখা যাচ্ছে তামাকে কিন্তু আমরা সবচেয়ে ভালো পরিবাহী হিসেবে ব্যবহার করি, কিন্তু তার চেয়েও এটা হলো 1.46 আর এটা হলো 1.72, তাহলে বোঝাই যাচ্ছে এর চেয়ে এর আপেক্ষিক রোধ কম, রেজিস্টিভিটি কম। তার মানে তামার চেয়ে, এটা কপারের চেয়ে সিলভারের মানে রূপার আপেক্ষিক রোধ কম, রেজিস্টিভিটি কম। তার মানে তামার চেয়ে রূপা ভালো পরিবাহী, এবং এটা আমরা কন্টাক্ট ম্যাটেরিয়াল হিসেবে ব্যবহার করি, কিন্তু এটা সব জায়গায় ব্যবহার করা হয় না। খুব সেন্সিটিভ ইনস্ট্রুমেন্টে, সংবেদনশীল যন্ত্রে আমরা এই রূপাটাকে ব্যবহার করি, আর রূপার দাম যেহেতু বেশি সেই জন্য এটা খুব বেশি ব্যবহার করা হয় না। আচ্ছা, এখন আমরা চলে যাই আর একটা পদার্থ আছে কন্টাক্ট ম্যাটেরিয়ালে ব্যবহার করা হয়, টাংস্টেনটা তোমরা দেখছো ফিলামেন্ট বাতি, ইনক্যান্ডিসেন্ট ল্যাম্প বলে যেটাকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ভাষায়, ইনক্যান্ডিসেন্ট ল্যাম্প, অর্থাৎ আমরা ফিলামেন্ট বাতি যেটাকে বলি, সাধারণত আমরা বাল্ব বলি। আমাদের 40, 60, 100 ওয়াট, 200 ওয়াট ফিলিপস কোম্পানির বাতিগুলো আগে ছিল, এখন বিভিন্ন কোম্পানি এই বাতি তৈরি করে, যদিও এর ব্যবহার এখন অনেক কমে গেছে, কারণ এদের বিদ্যুৎ খরচ অনেক বেশি। এর ভিতরে যে ফিলামেন্টটা, অর্থাৎ ছোট্ট একটা কয়েল যেটা আলো দেয়, সেটাকে ফিলামেন্ট বলে। এই ফিলামেন্টের টাংস্টেন পদার্থের তৈরি। এটা রেজিস্ট্যান্স, এই টাংস্টেন পদার্থের রেজিস্ট্যান্স 5.5, টাংস্টেনের এই আপেক্ষিক রোধ হলো 5.5 মাইক্রো ওহম সেন্টিমিটার। 5.5 আমরা দেখেছি অনেক বেশি, যেখানে তামার হল 1.72, সেখানে টাংস্টেনের আসতেছে 5.5 মাইক্রো ওহম সেন্টিমিটার। আচ্ছা, এটা কন্টাক্ট ম্যাটেরিয়াল হিসাবেও ব্যবহার হয়। এটার সুবিধাটা কি? এটার সুবিধাটা হলো এর গলনাঙ্ক হলো 3700 ডিগ্রি সেন্টিগ্রেড, অর্থাৎ টাংস্টেনের তাপ সহন ক্ষমতা, অর্থাৎ এই 3700 ডিগ্রি সেন্টিগ্রেডের পরে এই গলা শুরু করে। যেখানে আমার সিলভার ছিল আমার 960 থেকে 1955 ডিগ্রি সেন্টিগ্রেড, ধরে নিলাম 1955 ডিগ্রি সেন্টিগ্রেড, সেখানে টাংস্টেন 3400 ডিগ্রি সেন্টিগ্রেডে গলা শুরু করে, অর্থাৎ এর রূপার গলনাঙ্ক 1955 ডিগ্রি সেন্টিগ্রেড, তার প্রেক্ষিতে টাংস্টেনের গলনাঙ্ক 3400 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এখান থেকে আমরা বুঝতেছি যেখানে উচ্চ তাপের ব্যাপার থাকে, হাই অ্যাম্পিয়ার কারেন্টের ব্যাপার থাকে, সেইখানে আমরা টাংস্টেনকে ব্যবহার করি। যদিও এখানে একটা অসুবিধা আছে যে এই সিলভারের চেয়ে, অর্থাৎ রূপার চেয়ে অনেক বেশি এর আপেক্ষিক রোধ, অনেক বেশি এর আপেক্ষিক রোধ। তাহলে আমরা বুঝতে পারতেছি যে এটা কারেন্ট পরিবাহিতা নিম্ন, টাংস্টেনের কারেন্ট পরিবাহিতা নিম্ন
রূপার কারেন্ট পরিবাহিতা উচ্চ কারেন্ট পরিবাহিতা, আর টাংস্টেনের কারেন্ট পরিবাহিতা নিম্ন। অর্থাৎ তোমাকে যদি প্রশ্ন করে বলা হয় যে রূপা এবং টাংস্টেনের মধ্যে পার্থক্য লিখো, তখন তুমি অবশ্যই এটা উল্লেখ করবা যে এর আপেক্ষিক রোধ বা রেজিস্টিভিটি 5.5 টাংস্টেনের, সেখানে রূপার বা সিলভারের আপেক্ষিক রেজিস্ট্যান্স হলো 1.46 ওহম মিটার সেন্টিমিটার, মাইক্রো ওহম সেন্টিমিটার 20 ডিগ্রি সেন্টিগ্রেডে। তাহলে আমরা বুঝতে পারতেছি যে টাংস্টেনের নিম্ন কারেন্ট পরিবাহিতা আর রূপার উচ্চ কারেন্ট পরিবাহিতা। আবার দেখো গলনাঙ্ক ব্যাপারও দেখো যে রূপার গলনাঙ্ক কম, যেহেতু 1955 ডিগ্রি সেন্টিগ্রেডে এর গলনাঙ্ক, আর টাংস্টেনের গলনাঙ্ক 3400 ডিগ্রি সেন্টিগ্রেড। এরপর আমরা চলে আসি কার্বন। কার্বন কিন্তু অ্যাকচুয়ালি অর্ধপরিবাহী, সেমিকন্ডাক্টর, কিন্তু এই কার্বনের ব্যবহার ব্যাপক। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে এই কার্বন এর ব্যবহার ব্যাপক। এই কার্বনটা কি? অর্ধপরিবাহী। আচ্ছা, তোমরা দেখছো ড্রাই সেলের ভিতরে, ড্রাই সেল যেটা আমরা ঘড়ির ব্যাটারি, মানে টেবিল ঘড়ি বা দেওয়াল ঘড়ির ভিতরে যে ব্যাটারিটা ব্যবহার করি, রিমোটের ভিতরে যে ব্যাটারিটা ব্যবহার করি, আসলে ওটা ব্যাটারি না, ইঞ্জিনিয়ারিং ভাষা ওটা সেল বলে। আচ্ছা, ওটাকে ভাঙলে ওর ভিতরে একটা কালো রড পাওয়া যায়, কালো রড, ওটা হলো কার্বন দণ্ড। ওটা বেশ শক্ত এবং এটা অর্ধ পরিবাহী। তাহলে এর পরিবাহিতা অবশ্যই এই টাংস্টেন এবং রূপার চেয়ে, তামার চেয়ে অনেক কম, কিন্তু এটা হয় মসৃণ। আর এটা সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এটা উচ্চ ক্ষয় রোধক, অর্থাৎ এটা সহজে ক্ষয় হয় না, উচ্চ ক্ষয় রোধক। আর এর আপেক্ষিক রেজিস্টিভিটি অর্থাৎ আপেক্ষিক রোধ 1 × 10⁻³ থেকে 6 × 10⁻³ এটা হবে ওহম সেন্টিমিটার। অর্থাৎ এটাকে আমরা -10⁻³ কে যদি মিলি বলি, তাহলে এটা হবে 1 মিলি থেকে 6 মিলি ওহম সেন্টিমিটার, 20 ডিগ্রি সেন্টিগ্রেডে, সব 20 ডিগ্রি সেন্টিগ্রেডে। তাহলে দেখো এখানে মাইক্রো আর এটা মিলি, অবশ্যই এটার চেয়ে এটা অনেক গুণ ছোট। তাহলে মানে কি, আমরা এখানে যতগুলো আলোচনা করলাম, দেখো এটাও মাইক্রো, এটা মিলি। 10⁻³ এটা মিলি যদি লিখি আমরা, মিলি 1 মিলি এটা তোমার ওহম সেন্টিমিটার থেকে 6 মিলি ওহম সেন্টিমিটার। তাহলে এখানে আসতেছে 6 মিলি, আর এখানে হলো 5.5 মাইক্রো। তার মানে এগুলোর চেয়ে এটার রেজিস্টিভিটি অনেক বেশি, রোধ অনেক বেশি। তার মানে কার্বন নিম্ন পরিবাহী। আর এটার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এটা মসৃণ। এখন আমাদের দেখো, তোমরা খেয়াল করবা যে এখন ইজি বাইক বা রিক্সায় যে মোটরগুলো ব্যবহার করা, এগুলো ডিসি মোটরের কয়েলে বিদ্যুৎ প্রবাহিত করার জন্য কমোডেটর ব্যবহার করা হয়। কমোডেটর ঘোরে এবং এই কমোডেটরের ভিতরে ব্যাটারি থেকে বিদ্যুৎ সরবরাহ করার জন্য 2টা কার্বন ব্রাশ ব্যবহার করা হয়। আমাদের ড্রিল মেশিন আছে, হ্যামার ড্রিল, এই যে দেওয়াল সিদ্ধি করে যে আমরা বিভিন্ন ধরনের রয়্যাল প্লাগ লাগাই, দেওয়াল সিদ্ধি করে কেবল ঢুকানোর জন্য ব্যবহার করি। তারপর বাচ্চাদের খেলনার ভিতরে ছোট ছোট মোটর থাকে, বিভিন্ন ধরনের খেলনার ভিতরে। এই ছোট মোটরগুলোর ভিতরে কমোডেটরে যে ব্রাশ ব্যবহার করা হয়, এটা তামা। যেহেতু এটার তামাটা হলো কি, তামাটা উচ্চ পরিবাহী,
আর কার্বন নিম্ন পরিবাহী। কিন্তু তামা অল্প কারেন্ট প্রবাহিত হবে যেখানে, সেই সব যন্ত্রপাতিতে কার্বন ব্রাশ হিসাবে বা মোটরে তামা ব্যবহার করে, কপার ব্যবহার করা হয়। কপারের একটা বৈশিষ্ট্য, এটা ক্ষয় বেশি হয় এবং কমোডেটরকে ক্ষতিগ্রস্ত করে, ক্ষয় করে ফেলে। এটা মসৃণ না এবং এখানে তাপ উৎপন্ন হয়। যেহেতু কমোডেটর ঘুরে, তার সাথে স্প্রিং দিয়ে কার্বন ব্রাশটাকে এইভাবে চেপে রাখা হয়, এটা ঘুরতে থাকে আর কার্বন ব্রাশটা এর সাথে চেপে থাকে, তাহলে এখানে একটা ঘর্ষণ হয়। ঘর্ষণ হলে তাপ উৎপন্ন হয়। আর যেহেতু এটা কার্বন সি, এটা আমি কার্বনের কথা বলতেছি। এই কার্বনটা অর্ধপরিবাহী। তো অর্ধপরিবাহী হলো, এটা হলো তাপমাত্রা সহকারে ঋণাত্মক, নেগেটিভ, টেম্পারেচার কোফিসিয়েন্ট নেগেটিভ। তার অর্থ হলো তাপ বাড়লে এর রেজিস্ট্যান্স কমবে। আর তামার হলো ধনাত্মক সহগ, তাপমাত্রা সহগ ধনাত্মক, টেম্পারেচার কোফিসিয়েন্ট পজিটিভ। তাপ বাড়লে এর রেজিস্ট্যান্স বাড়বে। তাহলে আমরা দেখতেছি যেখানে খুব অল্প, খেলনার ভিতরে যে ছোট ছোট মোটর ব্যবহার করা হয়, সেখানে খুব অল্প, ব্যাটারির থেকে, সেল থেকে সামান্য কারেন্ট যায়, 3 ভোল্ট 6 বা 1 ভোল্ট, 1.5 ভোল্ট, 3 ভোল্ট, 4.5 ভোল্ট থেকে যে অ্যাম্পিয়ারটা পাওয়া যায়, সেটা দিয়েই এই মোটরটা চলে। তাহলে সেখানে খুব অল্প, সেই সব মোটরের, ডিসি মোটরের কার্বন ব্রাশ হিসেবে তামা ব্যবহার করা হয়। কিন্তু যখনই এটা বড় আকারে যাবে, যে ধরো যে ইজি বাইকে, তোমার রিক্সাতে যেগুলো ব্যবহার করা হচ্ছে, কারে যে মোটরগুলো ব্যবহার করা হয়, যে ইলেকট্রিক্যাল কারগুলা, সেখানে হাই অ্যাম্পিয়ার যায়, যার জন্য ওইখানে কার্বন ব্রাশ ব্যবহার করা হয়। কার্বন ব্রাশের সুবিধা কি, প্রাইমারি প্রথম দিকে এর রেজিস্ট্যান্স যদিও বেশি থাকে, কিন্তু এটা যত সময় যায়, তাপমাত্রা যত বেশি উৎপন্ন হয়, এর রেজিস্ট্যান্স তত কমতে থাকে। একসময় এটা ভালো পরিবাহীর মতো কাজ করে। এবং সবচেয়ে বড় সুবিধা, এটা মসৃণ, এটা ক্ষয় কম হয়, কমোডেটরকে ক্ষতিগ্রস্ত কম করে। আচ্ছা, এরপরে আছে আমাদের গ্রাফাইট। গ্রাফাইট অ্যাকচুয়ালি কার্বনের একটা বহুরূপতা, কার্বনের অনেকগুলো রূপতা আছে, যেমন হীরা, ডায়মন্ড একটা রূপতা। এই গ্রাফাইটটা কার্বনের চেয়ে সফট হয়। এটাও কমোডেটর হিসেবে ব্যবহার করা, সাধারণত সরাসরি ব্যবহার করা হয় না, এই কার্বনের সাথে গ্রাফাইট মিশ্রণ করে এটা ব্যবহার করা হয়। তাহলে আমাদের এইখানে একটা প্রশ্ন প্রায় থাকে যে কার্বন এখানে ব্রাশ ম্যাটেরিয়াল হিসেবে, অর্থাৎ ব্রাশ বলতে যেটাকে বোঝানো হয়, আমরা ব্রাশ বলতে সাধারণত ময়লা পরিষ্কার করার ব্রাশকে বুঝাই, সেটা না। এটা ব্রাশ হলে একটা ছোট্ট একটা দণ্ড, সেটা তামার হইতে পারে, কার্বনের হইতে পারে, যেটা কমোডেটর, বিদ্যুৎ সরবরাহ করার জন্য কমোডেটরের উপরে চাপ দিয়ে, স্প্রিং দিয়ে বসানো থাকে। কারণ ওটা ঘুরতে থাকে, ওটা দিয়ে তো আমরা একটা জিনিস ঘুরতেছে, এইভাবে ঘুরতেছে। এখন আমি এর ভিতরে বিদ্যুৎ দিব, এখানে যদি আমরা তার দিয়ে সংযোগ দিই, তাহলে এটিকে প্যাঁচায় ছিঁড়ে যাবে। এই জন্য আমরা কি করি, একটা বুদ্ধি প্রয়োগ করছি যে এইটাকে আমরা এমন স্পর্শ পদ্ধতিতে বিদ্যুৎ প্রবাহিত করাবো, এই ঘুরন্ত বস্তুর ভিতরে বিদ্যুৎ প্রবাহিত করাবো স্পর্শ পদ্ধতিতে। এবং এটাকে এই পিছনে, এই দণ্ডের পিছনের দিকে থাকে স্প্রিং, যেটা চাপ দিয়ে থাকে এবং এটা ঘুরতে থাকে। তো এখানে ঘর্ষণের ব্যাপার আছে, ঘর্ষণের জন্য এটা ক্ষয় যাবে। যদি ক্ষয় কম হয় এই ধরনের পদার্থ, এবং এখানে তাপ উৎপন্ন হবে, এই তাপটাতে যেন কোনো প্রভাব না ফেলে, এই ধরনের পদার্থ বিবেচনা করে আমরা এখানে কার্বন ব্যবহার করব বড় বড় মোটরে। তো সেই জন্য বলতেছে এই দণ্ডটাকে আমরা বলবো ব্রাশ। ব্রাশ ম্যাটেরিয়াল হিসেবে তামা, কার্বন, গ্রাফাইটের ব্যবহারের তুলনামূলক সুবিধা আলোচনা করতে বলছে। তা আমরা যে ব্রাশ ব্যবহার করব, সেই ব্রাশটা কার্বন হলে কেমন হবে, গ্রাফাইট হলে কেমন হবে, এবং তামা হলে কেমন হবে, এই সুবিধাগুলো আলোচনা করতে বলছে। যেমন এখানে বলতেছে, যদি আমরা তামা ব্যবহার করি, তাহলে আমরা কি সুবিধাটা পাবো, তামার বিদ্যুৎ পরিবাহিতা বেশি, ফলে এর ভিতরে ভোল্টেজ ড্রপ কম হবে। ব্রাশ হিসাবে তামা ব্যবহার করা হয়, কিন্তু কম ব্যবহার করা হয়, কারণ এখানে তাপ উৎপন্ন হলে রেজিস্ট্যান্স বাড়ে, পজিটিভ তাপমাত্রা সহ। কার্বনের এটা হলো তাপমাত্রা সহ নেগেটিভ, ফলে
এটা ক্ষয় কম হয়, এটার বৈশিষ্ট্যগত কারণে এর ক্ষয় কম হয়। এবং ব্যাপকভাবে এই তামার চেয়ে কার্বনের ব্রাশ সবচেয়ে বেশি ব্যবহার করা হয় এবং এর উপরিভাগ মসৃণ হওয়ার জন্য কমোডেটরে ক্ষয়জনিত ক্ষতি কম হয়, কারণ কমোডেটর একটা দামি জিনিস, এটা ক্ষয়জনিত ক্ষতি কম হয়। আচ্ছা, আর গ্রাফাইটও সেম, যেহেতু এটা কার্বন আর গ্রাফাইট একই জিনিস, কিন্তু এটা একটা বহুরূপতা। কার্বনটার চেয়ে গ্রাফাইট নরম হয়, এটা নেগেটিভ তাপমাত্রা সহ এর ক্ষয় কম হবে, ব্রাশ হিসেবে ব্যবহার করা হয় এবং কমোডেটরের উপরিভাগের ঘর্ষণজনিত ক্ষতি কম হয়। তাহলে আমরা বুঝতে পারলাম যে অ্যাকচুয়ালি তামা, কার্বন এবং গ্রাফাইট ব্রাশ হিসেবে ব্যবহার করার তুলনামূলক সুবিধা। তো আমরা মোটামুটি তৃতীয় অধ্যায় যেটা আজকে পড়ালাম এই পর্যন্তই শেষ। তোমরা বই সংগ্রহ করে নেবা, বাজারে অনেক রাইটারের বই আছে, যেটা তোমার পছন্দ হয় সেটা দেখে কিনে নিবা। কারণ এই ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালসের, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালসের তোমরা তো বুঝতে পারতেছো, দেখো এখানে কি কি আছে। প্রথমে হলো পদার্থটা কি, কোন কাজে ব্যবহার করা হয়। এর দুই ধরনের বৈশিষ্ট্য আছে, একটা হলো ভৌত আর একটা হলো তোমার ইলেকট্রিক্যাল বৈশিষ্ট্য। তারপরে এই পদার্থের গুণাবলী ইত্যাদি। আর সাথে দেখো আপেক্ষিক রোধ থাকে, ঘনত্ব থাকে, গলনাঙ্ক থাকে। এই জিনিসগুলো মনে রাখার জন্য অবশ্যই এটা প্র্যাকটিস করতে হবে এবং মনে রাখতে হবে, কারণ এটা বোঝার চেয়ে মনে রাখাটাই বেশি গুরুত্বপূর্ণ। সময় শেষ। আচ্ছা, সকলকে ধন্যবাদ দিয়ে আমার আজকের ক্লাস শেষ করলাম।